সাইকোলজিস্ট ছিলেন, তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন এবং সেই তত্ত্বটা ছিল লিটারালি হিউম্যান বিং, অর্থাৎ মানুষ কিভাবে শেখে কোনো একটা জিনিস সেই সম্পর্কে। তো হঠাৎ করে যে কেউ তো যে কোনো তত্ত্ব দিয়ে দিতে পারে না। সেই তত্ত্ব দিতে গেলেও কিন্তু তাকে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে হয়। সেই এক্সপেরিমেন্ট থেকে কি, কি বেরোলো ডেটা, সেই ডেটাগুলোকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। তারপর একটা ফাইনাল কনক্লুশন দিতে হয় এবং সেই তিনি যে ফাইনাল কনক্লুশন দেন, সেই কনক্লুশনের উপর অন্যান্য সায়েন্টিস্ট যারা রয়েছেন বা সাইকোলজিস্ট যারা রয়েছেন বা এডুকেশনালিস্ট যারা রয়েছেন, তারা কিন্তু সেই সমস্ত তত্ত্বের উপর আবার পুনরায় রিচেক করে। রিচেক করার পর যিনি মূল প্রবক্তা ছিলেন যে কোনো তত্ত্বের, সেই জিনিসটা সত্যটা মিথ্যা সেটাকে প্রমাণ করেন। তারপর কিন্তু সেটা একটা থিওরি বা একটা তত্ত্বের মধ্যে আসে। তো আমরা দেখলাম যে ইয়েল থর্নডাইকারের ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা শিখবো। তো শুধুমাত্র মেথডটা শিখতে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, যে তিনি কিভাবে এক্সপেরিমেন্টটা করেছিলেন, এক্সপেরিমেন্টাল এর ফলে তিনি কি কি তত্ত্ব বা কি কি ইনফরমেশন সেগুলো পেয়েছিলেন, এবং ওই ইনফরমেশনের সাপেক্ষে হিউম্যান বিং সম্পর্কে কি কি অজানা তথ্য তিনি আবিষ্কার করেছিলেন সেগুলো আমরা দেখব। ঠিক আছে? তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু আমরা করব। কখনোই হঠাৎ করে একটা থেকে আরেকটা বা এই সমস্ত জিনিস, বিশেষ করে এই যে সমস্ত তত্ত্ব বা থিওরি, সেগুলো কিন্তু কখনোই মুখস্থ করে হয় না। ঠিক আছে? ফলে প্রত্যেকে আমি যে ক্লাসটা তোমাদেরকে বলছি, যেটা গল্পের আকারে বলবো এবং স্টেপ বাই স্টেপ ছবির আকারে তোমরা স্ক্রিনে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, সেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা শুধুমাত্র শোনো। দেখো ধীরে 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 এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবং একবার যদি এই তত্ত্বটা ক্লিয়ার হয়ে যায়, এখান থেকে তোমরা অটোমেটিক্যালি নিজেরাই কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তো ইএল থন্ডাইকার প্রথমে কে ছিলেন সেটা একটু জেনে নাও। ইএল থন্ডাইকার ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। সাইকোলজিস্ট কথার অর্থ হচ্ছে মনোবিজ্ঞান, অর্থাৎ মন নিয়ে যিনি গবেষণা করেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তিনিই কিন্তু প্রথম যে শিক্ষামূলক যে মনোবিজ্ঞান, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি বলে আমাদের যে টপিক রয়েছে, যেখান থেকে আমাদের কোশ্চেন আসে, অর্থাৎ প্রথম তোমাদের যেদিন ক্লাস করায় সেদিন একজন বলেছিল না যে শুধুমাত্র কি পেডাগোগি করাবে না সাইকোলজিও থাকবে। তো আমাদের যে সিডিপি, সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থাকে, তার সাথে সাথে কিন্তু কিছু বিশেষ সাইকোলজিও থাকে। তো সেই সাইকোলজির মধ্যে আজকের যে প্রথম ক্লাস সেটা হচ্ছে ইয়েল থন্ডাইকার। তো ইয়েল থন্ডাইকার কে ছিলেন? প্রথম কথা, তিনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। এবং এখান থেকে একটা সব থেকে বেশি কোশ্চেন আসে কি, শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক, অর্থাৎ ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। তো তিনি ছিলেন ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি। এবং তার যে তত্ত্ব, তিনি যে তত্ত্বটা দিয়েছিলেন সেটার নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল অ্যান্ড এরর মানেটা কি? ট্রাই করা মানে কিছু নতুন কিছু চেষ্টা করা, অ্যান্ড এরর করা মানে হচ্ছে ভুল করা। তো তিনি যে মোদ্দা কথা যে থিওরিটা দিয়েছিলেন, সেই থিওরির মধ্যে বেসিক পয়েন্ট হচ্ছে যে আমরা কোনো একটা জিনিস ট্রাই করি, আবার ভুল হয়, আবার ট্রাই করি, আবার ভুল হয়, আবার ট্রাই করি, আবার ভুল হয়। এই ট্রাই অ্যান্ড ভুল হতে 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 একটা জিনিস সম্পর্কে কিন্তু আমরা সম্যক ধারণা পাই। এরই জন্য তার যে তত্ত্ব বা তার যে থিওরি, সেই থিওরিটার নাম দেওয়া হয় ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এবং এটা হচ্ছে তার বেসিক, ট্রায়াল অ্যান্ড এরর হচ্ছে তার যে থিওরি, সেই থিওরির একদম অরিজিনাল নাম। কিন্তু এই যে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের সাহায্যে আর একটা নাম বলা হয়, সেটাকে বলা হয় সংযোগবাদ তত্ত্ব বা কানেকশনিজম থিওরি। ঠিক আছে? কেন বলা হয় সেটা আমরা পরের স্লাইডে গিয়ে দেখবো। এবং তার যে এক্সপেরিমেন্ট, তিনি যে যে এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন, সেই এক্সপেরিমেন্ট গুলোর পরে আমরা দেখবো যে তার যে এক্সপেরিমেন্ট বা তার যে থিওরি, সেটাকে আলাদা আলাদা নামে কেন ডাকা হয়। এইখানে জাস্ট জেনে রাখো যে তার যে থিওরি সেটাকে ট্রায়াল অ্যান্ড এরর থিওরিও বলে, কানেকশনিজম থিওরি বা সংযোগবাদ তত্ত্বও বলা হয়। আবার একই সাথে এস আর তত্ত্বও বলা হয়। কেন বলা হয় সেটা আমরা পরবর্তীকালে শিখবো, কিন্তু এইগুলো কিন্তু ডাইরেক্ট হুবহু কোশ্চেনে চলে আসে এক্সামে। ফলে এই কয়েকটা জিনিস তোমরা কিন্তু মনে রাখো। এবার আমরা দেখব যে তিনি যে এক্সপেরিমেন্টটা করলেন, সেই এক্সপেরিমেন্টটার সাহায্যে কি কি ডেটা তারা পেলেন এবং এক্সপেরিমেন্টটা করতে গিয়ে তিনি কি কি সাহায্য নিয়েছিলেন। তো থর্নডাইক তার যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, সেটা কিন্তু একটা বিড়ালের উপর প্রথম এক্সপেরিমেন্ট করেছিলেন। যে ঠিক আছে, এরই জন্য এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় থর্নডাইক পাজল বক্স, এবং সেটা 1940 সালে তিনি প্রথম এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। কি কি এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন? এই যে এক্সপেরিমেন্টটা করতে গিয়ে প্রথম কথা, তিনি একটা ক্ষুধার্ত বিড়াল নিয়েছিলেন, অর্থাৎ একদম যার মধ্যে খিদে লেগে আছে সেই একটা বিড়াল নিয়েছিলেন।
এবার একটা ক্ষুধার্ত বিড়ালের মধ্যে কি কি সিমটম পাওয়া যেতে পারে? প্রথম কথা হচ্ছে তার মধ্যে আকাঙ্ক্ষা থাকবে। কিসের আকাঙ্ক্ষা? খিদে, যেহেতু খিদে লেগে আছে তাহলে তার খাবারের প্রতি একটা আকাঙ্ক্ষা থাকবে, অর্থাৎ তার একটা প্রয়োজন থাকবে। কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন। ঠিক এই জিনিসটাই কিন্তু আমাদের ডে টু ডে লাইফেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। আমরা যেকোনো কাজ যদি শিখতে যাই, সেই শেখার পিছনে আমাদের যদি কোনো আকাঙ্ক্ষা না থাকে বা আমাদের জন্য কোনো নিড না থাকে, প্রয়োজন না থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা আমরা শিখতে পারবে না। এই যে দেখো আমাদের যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে প্রায় 130-এর কাছাকাছি সদস্য রয়েছে। তার মধ্যে থেকে তোমরা জাস্ট 20 থেকে 22 জন মতো জয়েন করছো। কেন করছো? এতজন লোক থাকা সত্ত্বেও তোমরাই কেন আসছো? বেসিক জিনিসটা ভেবে দেখো যে আজকে আমাদের একটা চাকরি দরকার। কেন দরকার? কারণ আমাদের ডে টু ডে লাইফে যে কেরিয়ার, বেঁচে থাকতে গেলে যে স্বাভাবিক চাহিদা, সেগুলো আমার দরকার। তাহলে ঠিক সেরকমই একটা বিড়াল তোমরা ভেবে রাখো যে থর্নডাইকার নিয়েছিলেন। সেটা কি ছিল? সেটা প্রথম কথায় ক্ষুধার্ত ছিল। ওকে, ক্ষুধার্ত বিড়াল তিনি প্রথমে নিলেন। আর কি কি নিয়েছিলেন? আর যেটা নিয়েছিলেন যে এই যে ক্ষুধার্ত বিড়ালকে আমাকে উদ্দীপনা দিতে হবে, তাহলে কিভাবে দেওয়া যায়, একটা ক্ষুধার্ত কোনো প্রাণীকে কিভাবে উদ্দীপনা দেওয়া যায়, তার জন্য তিনি মাছ নিয়েছিলেন। মাছ বলতে এখানে বিড়ালের খাবারকেই বোঝানো হয়েছে। এবং তাহলে একটা ক্ষুধার্ত বিড়াল নেওয়া হলো, তাকে যেহেতু আমাকে উদ্দীপিত করতে হবে, তার জন্য থর্নডাইকার কি নিল? মাছ নিল। এরই জন্য এখানে আমাদের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে মাছ এখানে কি হিসাবে দেখা দেবে? এখানে উদ্দীপক হিসেবে দেখা দেবে, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টিমুলাস। ঠিক আছে? তো প্রথম কথা, একটা ক্ষুধার্ত বিড়াল নেওয়া হলো, তারপরে কি করলেন? মাছ নেওয়া হলো। এবার কি সাথে সাথে বিড়ালের সামনেই কি মাছটা রেখে দেওয়া হলো? প্রথম কথা হচ্ছে না। ক্ষুধার্ত বিড়ালটাকে একটা এমন একটা বাক্সর মধ্যে বন্ধ করে দেওয়া হলো, যাতে করে কি হয় যে বিড়ালটা বারবার বাক্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। অর্থাৎ এই যে বেরিয়ে আসার চেষ্টা, এটাকেই তো প্রতিক্রিয়া বলা হয়, তাই না? এটাকেই প্রতিক্রিয়া বলা হয়, ইংরেজিতে এটাকে বলা হয় রেসপন্স। ফলে ক্ষুধার্ত বিড়ালকে যে আমি ওপেনলি ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয়, আমি ক্ষুধার্ত বিড়ালটাকে একটা বাক্সের মধ্যে বন্ধ করে রাখা হলো। আর তার বাইরে কি দেওয়া হলো? তার বাইরে খাবার দেওয়া হলো, অর্থাৎ মাছ দেওয়া হলো। এই অবস্থায় বাক্সটার ডিজাইনটা কেমন করা হয়েছিল? যে নরমাল বাক্সের মতো করা হয়নি, বাক্সর ডিজাইনটা করা হয়েছিল এরকম যে বলছি স্যার, একটু বাক্সটা আমার তো, কথা শুনেন। হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছি স্যার আমার কিছু বন্ধু অ্যাড হতে পারছে না খো, মানে লিঙ্কের কি কোনো সমস্যা? আমার তো কিছু হলো না খো, বুঝলেন, ওদেরকে তো শেয়ার করেছিলেন। আচ্ছা, তো তুমি এক কাজ করো, আমার যে গ্রুপে যে লিংকটা দেওয়া আছে সেই বন্ধুদেরকে তুমি আর একবার সেন্ড করে দাও, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক হুম। আছে। ওকে, তো আমরা প্রথমত কি দেখেছিলাম? যে আরেকবার ফিরে আসি আমাদের মেন এক্সপেরিমেন্টে। প্রথমত দেখেছিলাম যে একটা বিড়াল নেওয়া হয়েছে। বিড়ালটা কি ধরনের বিড়াল? প্রথম কথা হচ্ছে ক্ষুধার্ত বিড়াল। ঠিক আছে? এবং এই ক্ষুধার্ত বিড়াল নেওয়া হলো কেন? কারণ আমাদের এক্সপেরিমেন্টের স্বার্থে। অর্থাৎ শেখাটা একটা নিজস্ব প্রয়োজন বা একটা নিজস্ব তাগিদ না থাকলে যেহেতু হয় না, ফলে শেখা সম্পর্কে বা লার্নিং সম্পর্কে যদি কোনো এক্সপেরিমেন্ট আমি করি, সেক্ষেত্রে এমন একটা কিছু এলিমেন্ট আমাকে নিতে হবে যার মধ্যে একটা প্রয়োজন বা একটা আকাঙ্ক্ষা থাকবে। তারই জন্য থর্নডাইকার কি করেছিলেন? একটা ক্ষুধার্ত বিড়াল নিয়েছিলেন। ক্ষুধার্ত বিড়ালকে এবার আমি উদ্দীপনা দেব কি কিসের সাহায্যে? ক্ষুধার্ত বিড়ালকে আমি উদ্দীপনা দেব হচ্ছে খাবার দেখানোর মাধ্যমে। অর্থাৎ একজনের খিদে লেগে আছে, তাকে আমি যদি বাইরে থেকে খাবার দেখাই, তাহলে সে অটোমেটিক্যালি সেখান থেকে উদ্দীপনা পাবে, অর্থাৎ স্টিমুলেট হবে। এবং সেই স্টিমুলেট থেকে কি হবে? তার প্রতিক্রিয়াটা পাওয়া যাবে। এই ছিল আমাদের যতদূর আলোচনা করলাম সেইটুকু। এরপর আমরা যেটা দেখলাম যে আমরা যে থর্নডাইকার যে বাক্সটা বানিয়েছিলেন সেটা নর্মাল বাক্স ছিল না, যে না একটা নর্মাল বাক্স, সেখানে আমি বিড়ালটাকে নিয়ে এলাম, নিয়ে গিয়ে একদম তাকে বদ্ধ করে দিলাম, সেরকম কিন্তু ছিল না। বাক্সর মধ্যে বন্ধ করার সিস্টেম তো ছিল, কিন্তু ভেতর থেকে একটা দড়ির সিস্টেম ছিল। সেই দড়িটা যদি টান দেওয়া হয়, তাহলে কিন্তু বাক্সর একটা দিকের দরজা খুলে যাবে এবং বিড়াল অটোমেটিক্যালি বেরিয়ে কিন্তু তার যে খাবার, অর্থাৎ তার যে প্রয়োজন মাছ, সেই মাছ কিন্তু পেয়ে যাবে। তাহলে কি করা হলো? বাক্সটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে করে কি হয় যে একটা সুতোর মাধ্যমে টানলেই সেই বাক্সটা খুলে যাবে এবং বিড়াল তার নিজস্ব চাহিদা অর্থাৎ খাবার পেয়ে যাবে। এই তিনটে জিনিস পরপর পরপর সাজানো হলো। ঠিক আছে? এর পরবর্তীকালে, আচ্ছা যারা মিউট করা নেই তাদের একটু মিউট করে দাও। এর ফলে কি হলো? যে তিনটে জিনিস পরপর পরপর আমরা সাজিয়ে দিলাম। এই সাজিয়ে দেওয়ার পর যেটা দেখা যাচ্ছে যে
পরপর কি হচ্ছে যে বিড়ালকে যখনই আমি বাক্সের মধ্যে বদ্ধ করে দিলাম, দেখা যাচ্ছে বিড়াল সেই বাক্সটা খোলার বারবার বারবার চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ পার্টিকুলার যে বাক্সটার একটাই ওপেন হওয়ার উপায়, সেটা হচ্ছে সুতোটা ধরে টান মারতে হবে। কিন্তু বাক্সটা কি হচ্ছে, বিড়াল বারবার সেটাকে ট্রাই করছে যে বাক্সর দরজাটা খুলে ফেলার, কিন্তু সেটা কোনোভাবেই খুলছে না। অর্থাৎ চেষ্টা করছে আবার ভুল হচ্ছে, চেষ্টা করছে অর্থাৎ চেষ্টা করা মানে ট্রাই করছে, ভুল হচ্ছে মানে এরর হচ্ছে। এই রকম ভুল করতে করতে বা চেষ্টা করতে করতে অটোমেটিক্যালি বিড়ালের হাত পড়ে যায় কোথায়, সেই সুতোর মধ্যে হাত পড়ে যায়। যখনই সেই সুতোর মধ্যে হাত পড়ে যায়, অটোমেটিক্যালি দেখা যাচ্ছে যে বাক্সের দরজাটা খুলে যাচ্ছে এবং তারপর সে বেরিয়ে এসে খাবারটা খেতে পারছে। এই অবস্থা যখন একবার হলো, তখন আবার ওই বিড়ালটাকে এক্সপেরিমেন্টের স্বার্থেই আবার তার খিদে লাগানো হলো, আবার তাকে সেই সেম বাক্সতে ভর্তি করে দেওয়া হলো। যখনই আবার সেম বাক্সতে ভর্তি করে দেওয়া হলো, তখন দেখা যাচ্ছে বিড়ালের আবার ভুল হচ্ছে বাক্সের দরজা খুলতে, এবং আবার আস্তে আস্তে ভুল করতে করতে দেখা যাচ্ছে কোনো একটা টাইমে কাকতালীয় ভাবে আবার সুতোটা টেনে ফেলছে, দরজা খুলে যাচ্ছে, বিড়াল বাইরে আসছে, মাছ খেয়ে নিচ্ছে। এই রকম ভাবে চলতে চলতে বারবার একই এক্সপেরিমেন্ট রিপিট করতে করতে একটা টাইমে দেখা গেল যে বিড়ালের আর ভুল হচ্ছে না। বিড়ালকে যখনই খিদে লাগছে, ওই বাক্সের মধ্যে যখনই ভর্তি করে দেওয়া হচ্ছে, বিড়াল কোনো ভুল না করেই প্রথমেই দড়িটা টেনে দিচ্ছে, বেরোচ্ছে, খাবার খাচ্ছে। আবার তাকে যখন খিদে লাগছে, তাকে আবার যখন বাক্সের মধ্যে ভরে দেওয়া হচ্ছে, বিড়াল কিন্তু প্রথমবারে বা সেকেন্ড টাইমে যতবার ট্রাই করেছিল এবং ভুল করেছিল, সেই ভুল কিন্তু আর তার হচ্ছে না। এর থেকে তিনি কিছু কিছু জিনিস আমরা শিখতে পারলাম। আমরা প্রথম কথা কি শিখতে পারলাম, এবং থন্ডাইকার তিনি কি কি কনক্লুশন সেটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমরা যে কোনো নতুন জিনিস যখনই ট্রাই করি, সেক্ষেত্রে আমাদের ভুল হয় অর্থাৎ এরর হয়। কিন্তু ক্রমাগত ট্রাই করতে করতে এবং ক্রমাগত ভুলকে স্বীকার করতে করতে আমরা সেই প্রবলেমের কোনো না কোনো একটা সলিউশন খুঁজে বের করে নিই, এবং আমাদের ব্রেনের মধ্যে সেই কানেকশনটা তৈরি হয়ে যায়। কিসের কানেকশন, যে কোনো একটা প্রবলেম তাকে সলিউশনে করতে গেলে কি করতে হবে, এই যে প্রসেসটা আমাদের ব্রেনের মধ্যে গেঁথে যায়। অর্থাৎ একটা প্রবলেম আর সেই প্রবলেমের যে সলিউশন, সেই সলিউশনটা আমাদের ব্রেনের মধ্যে একটা কানেকশন স্থাপন করে। এরই জন্য এই যে থর্নডাইকারের যে ট্রায়াল অ্যান্ড এরর যে মেথড, সেই মেথডটাকে কি বলা হয়, কানেকশন মেথড বা সংযোগবাদ তত্ত্ব বলা হয়। ঠিক আছে? তো তিনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, সেই এক্সপেরিমেন্টটা তোমাদেরকে বললাম, এবং সেই এক্সপেরিমেন্টটা এবার যদি অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ পর 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 আরেকবার বলি, তাহলে দেখো যে প্রথম স্টেপে কি করেছিলেন, তিনি একটা ক্ষুধার্ত বিড়ালকে একটা বাক্সের মধ্যে ভর্তি করে দিয়েছিলেন। বাক্সটা এমন কন্ডিশন ছিল যেটাতে কোনোভাবেই সেটাকে খোলা সম্ভব নয়। একটা মাত্র সুতো ছিল, সেই সুতোটা টান দিলেই কিন্তু বাক্সের দরজা খুলে পড়বে, এরকম একটা বাক্সের মধ্যে ভর্তি করে দেওয়া হলো। বিড়ালটা যেহেতু ক্ষুধার্ত ছিল, তাকে উদ্দীপনা দেওয়ার জন্য কি করা হলো, বাইরে কিন্তু খাবারের ব্যবস্থা করে দেওয়া হলো। কারণ একটা ক্ষুধার্ত বিড়ালকে আমি ভেতরে ভরে দিলাম, কিন্তু তাকে বাইরে কিছু উদ্দীপনা দিলাম না, তাহলে তো সে তো বেরিয়ে আসার চেষ্টাই করবে না কোনোভাবে, তাই না? তো যেহেতু সে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে তাকে, সেই জন্য কি করা হলো, সেই জন্য তাকে বাইরে মাছ দেখানো হলো এবং মাছের মাধ্যমে তাকে উদ্দীপনা দেওয়া হলো। এবার যখন একটা ক্ষুধার্ত বিড়াল বাক্সের ভেতরে আছে এবং বাইরে খাবার আছে, সে এলোমেলো ভাবে চেষ্টা করতে থাকবে যাতে আমি কোনো রকম ভাবে বাইরে বেরিয়ে আসতে পারি, কিন্তু সেই চেষ্টাতে কিন্তু সে বারবার বারবার ব্যর্থ হতে থাকলো। হঠাৎ করে অর্থাৎ কাকতালীয় ভাবে বা কোনো অজ্ঞানতার সাহায্যে, যে না জেনে হঠাৎ করে একটা বিড়াল কি করলো, সেই সুতোটাকে ধরে টান মারলো, বাক্সের দরজা অটোমেটিক্যালি খুলে গেল। যখনই সে খুলে গেল, তখনই সে কি করলো, বাইরে বেরিয়ে এলো, খাবারটা পেয়ে গেল। তাহলে কি হলো, প্রথমত আমি একজন বিড়ালকে ভর্তি করলাম, সে অটোমেটিক্যালি ট্রাই করতে থাকলো এবং সেটা না জেনে ট্রাই করতে থাকলো, এবং এই যে বারবার বারবার ট্রাই করার ফলে বিড়ালের মস্তিষ্কের মধ্যে একটা কানেকশন তৈরি হলো যে আমাকে যদি খিদে লাগে এবং আমাকে যদি কোনো বাক্সের মধ্যে বন্দি করে দেওয়া হয়, তাহলে যে সুতোটা থাকছে, সেই সুতোটা ট্রাই মারলেই আমি বেরিয়ে যেতে পারবো এবং খাবারটা পাবো। অর্থাৎ সে আলটিমেটলি একটা জিনিস শিখে ফেললো যে তার যে প্রবলেম, তার প্রবলেমটার সলিউশন কি, যে সুতোটা ধরে টান মারা এবং সেখান থেকে বেরিয়ে আসা। এই ছিল টোটাল থর্নডাইকারের এক্সপেরিমেন্ট। ঠিক আছে? এবার এই এক্সপেরিমেন্ট থেকে তিনি কি কি জিনিস আমাদেরকে ড্র করেছিলেন, কি কি উপসংহার দিয়েছিলেন, এবং মানুষ সেখান থেকে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিসও কিন্তু জানতে পারবো। তো কি কি তিনি বলেছিলেন,
তিনি এই এক্সপেরিমেন্ট থেকে দুই ধরনের নিয়ম বা ল দিয়েছিলেন। একটাকে বলা হয় প্রাইমারি ল, আর একটাকে বলা হয় সেকেন্ডারি ল। প্রাইমারি ল মানে হচ্ছে প্রাথমিক নিয়ম, এবং থর্নডাইকারের সেকেন্ডারি ল মানে হচ্ছে গৌণ নিয়ম। তো এই যে নিয়ম কি কি দিয়েছিলেন, বা এই অনেক সময় কোশ্চেন চলে আসে যে থর্নডাইকের প্রাথমিক কতগুলি নিয়ম আছে বা থর্নডাইকের গৌণ গৌণ নিয়ম কতগুলি রয়েছে, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। তো তোমরা একটু মাথায় রেখে দেবে যে প্রাথমিক নিয়ম আছে তিনটে আর গৌণ নিয়ম রয়েছে টোটাল পাঁচটা। তো প্রাথমিক নিয়মে তিনি প্রত্যেকটা জিনিস, এই যে তিনটে জিনিস দিয়েছিলেন, সেই তিনটে জিনিস বলতে কি বোঝায়, গৌণ নিয়মের যে পাঁচটা জিনিস তিনি বলেছিলেন সেই পাঁচটা জিনিস বলতে কি বোঝায়, সেই জিনিসগুলো এবার আমাদেরকে কিন্তু এক এক করে একটু জানতে হবে। প্রথমে এতে চলে আসি যে তার যে প্রাথমিক যে নিয়মগুলো ছিল, সেই প্রাথমিক নিয়মগুলোর মধ্যে তিনি কি কি বলতে চেয়েছিলেন। প্রাথমিক যে নিয়মগুলো ছিল তার মধ্যে তিনি প্রথমেই যেটা দিয়েছিলেন যে অনুশীলনের নিয়ম। অনুশীলন মানে হচ্ছে এক্সারসাইজ করা। তোমাদেরকে যখনই আমি বলি যে না নিজেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেটা কিন্তু কার মধ্যে পড়ছে, সেটা কিন্তু এই যে থর্নডাইকারের যে থিওরি, সেই থিওরির প্রাথমিক নিয়ম তার প্রথম অংশ হচ্ছে অনুশীলন। অর্থাৎ কোনো কিছুই যদি তুমি শিখতে চাও, তো বারবার যদি তুমি সেটাকে চর্চা না করো, রিভিশন না দাও, তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার মধ্যে কখনোই ব্রেনের মধ্যে কানেকশন তৈরি করতে পারবে না। অর্থাৎ যে কোনো ফিল্ডে যদি তুমি একজন আর্মিকে ভাবো, সে আর্মি যে গুলি চালাচ্ছে, যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, তার জন্য কিন্তু তাকে বারবার বারবার অনুশীলন করতে হয়েছে। যদি তুমি ভাবো যে না আমি একটা খুব সুন্দর ছবি আঁকবো, তো হঠাৎ করে তুমি ভাবলে তুমি হঠাৎ করে একটা সুন্দর ছবি কিন্তু এঁকে দিতে পারবে না। তার জন্য কিন্তু তোমাকে আগে থেকে সেই অনুশীলন করতে হবে। তো তুমি দেখবে যে যে কোনো মানব, যে কোনো মানুষ কোনো কিছু যেটা খুব ভালোভাবে করতে পারছে, একজন গায়ক যে খুব সুন্দর গান করতে পারছে, সে অটোমেটিক্যালি কিন্তু পারছে না, সে কিন্তু সেটাকে রেওয়াজ করেছে। রেওয়াজ করা মানে কি, তার গলাকে কিন্তু সে অনুশীলনী দিয়েছে। এবার এই অনুশীলনের কিন্তু দুটো জিনিস থাকে। অনুশীলনের দুটো জিনিস বলতে একটা হচ্ছে ব্যবহারের নীতি আর একটা হচ্ছে অব্যবহারের নীতি। তো ব্যবহারের যে নীতি, সেই নীতির মধ্যে কি থাকছে, ব্যবহারের নীতি হচ্ছে যে জিনিসটা তুমি রোজ ব্যবহার করছো, সেই জিনিসটা তোমার অটোমেটিক্যালি একটা অনুশীলন হয়ে যাচ্ছে এবং তোমার ব্রেনের সাথে অটোমেটিক্যালি একটা সংযোগ স্থাপন হচ্ছে। সেই জিনিসটা ডে বাই ডে, ডে বাই ডে তুমি কিন্তু আরো বেটার করতে পারবে। যেমন ধরে নাও প্রথম দিন, প্রথমবার আমরা যখন কোনো কিছু খাবার জিনিস বানাতে চাই, কোনোদিন হয়তো একটা চা বানাতে গেলাম, তো একজন ব্যক্তি যে প্রথম চা বানাবে, তার চা কিন্তু মোটামুটি হবে, বা হয়তো চান্স যে খুব খারাপই হবে। কিন্তু রোজ যদি সে চা বানায়, তো বানাতে 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 একটা টাইম আসবে সে কিন্তু খুব বেটার এবং খুব ভালো চা বানাতে পারে। তো এই যে প্রথম দিনের যে কাজটা আমরা করলাম এবং সেই কাজটা রিপিটেডলি করে 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 যখন আমরা দেখি, সেই কাজটা আমরা মাস্টারি চলে আসে। যেমন আমাদের বাড়িতে মায়েদেরকে যদি দেখি, যে মায়েরা যখন রান্না বান্না করে, তখন আমরা ইউটিউবে দেখি যে না এটা রান্না করতে গেলে এটার পরে এটা দিতে হয়, এটাকে এতটুকু গরম করতে হয়, তারপরে এটাকে দিতে হয়। কিন্তু যদি তুমি আমাদের বাড়ির মায়েদেরকে দেখি যে যারা, তারা যখন রান্না করে তখন কিন্তু এত কিছু মেনটেনই করে না, অথচ দেখবে রান্না এতটাই সুন্দর হয়। কেন হয়? কারণ হচ্ছে রোজ সে অনুশীলন, রোজ মায়েদেরকে রান্না করতে হয়, করতে 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 কিন্তু একটা মাস্টারি চলে আসে। তো থর্নডাইকার তার অনুশীলনের নিয়মের মাধ্যমে বলেছিলেন যে কোনো জিনিস সম্পর্কে বা কোনো সম্পর্কে যদি আমরা শিখতে চাই, তার জন্য অনুশীলন হচ্ছে একটা অপরিহার্য জিনিস। এবং এই অনুশীলনের নিয়মে তিনি আরো একটু ব্যাখ্যা করে বলেছিলেন যে যে জিনিসটা আমরা রোজ ব্যবহার করি অর্থাৎ ইউজ করি, অর্থাৎ যে জিনিসটা আমরা রোজ প্র্যাকটিস করি, সেটা সম্পর্কে আমাদের একটা ব্রেনের মধ্যে কানেকশন তৈরি হয় এবং সেই কানেকশনের ফলে সেই কাজটা আমরা খুব অল্প সময়ে এবং দ্রুততার সাথে এবং সর্বোচ্চ নিখুঁতভাবে করতে পারি। কিন্তু যে জিনিসটা আমরা ব্যবহার করি না, সেই জিনিসটা আমরা অটোমেটিক্যালি ধীরে 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 কিন্তু ভুলে যাই। ঠিক আছে? ফলে তোমাদেরকে একটা জিনিস মানতে হবে যে যেটা আমরা বেশি প্র্যাকটিস করব সেটা আমরা পারবো, যেটা আমরা বেশি প্র্যাকটিস করব না সেটা হয়তো আমরা নাও পারতে পারি, বা পারতে গেলে হয়তো অতটা নিখুঁত ভাবে নাও হতে পারে। অর্থাৎ কোনো একটা জিনিসের যদি ব্যবহার না থাকে, তাহলে আমাদের ব্রেনের সাথে সেই জিনিসটা করার যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, সেই কানেকশনটা কিন্তু থাকে না। তো এটা ছিল থর্নডাইকারের প্রাথমিক নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে যে ল অফ রেডিনেস, এটাকে বলা হয় প্রস্তুতির নিয়ম। প্রস্তুতির নিয়মটা কি? প্রস্তুতির নিয়ম হচ্ছে যে কোনো কিছু যদি তোমাকে শিখতে হয়,
সেই শিখতে গেলে কিন্তু তোমাকে রেডি থাকতে হবে যে না আমি এটা শিখতে চাই। অর্থাৎ তোমাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু প্রস্তুত থাকতে হবে। মানসিকভাবে প্রস্তুত থাকা মানে কি বোঝায়? যে তোমার একটা কিউরিওসিটি থাকতে হবে কোনো একটা জিনিস। এরই জন্য দেখবে সব মানুষ সবকিছু শিখতে পারে না। অর্থাৎ যে কোনো মানুষের সব বিষয় নিয়ে তো কিউরিওসিটি থাকতে পারে না, এটা অস্বাভাবিক। এরই জন্য দেখবে আমরা সেই সমস্ত জিনিসগুলো অটোমেটিক্যালি শিখতে পারি যে সমস্ত জিনিস সম্পর্কে আমাদের কিউরিওসিটি থাকে। আমরা এই যে ফেসবুক চালাচ্ছি, হোয়াটসঅ্যাপ চালাচ্ছি, ইনস্টাগ্রাম চালাচ্ছি, আমরা যে গেম খেলছি, পাবজি খেলছি, ক্যান্ডি ক্রাশ খেলছি, এই সমস্ত গেম বলতো আমাদেরকে কোন স্কুলে শেখানো হয়েছে? আমাদেরকে কোনো স্কুলেই শেখানো হয়নি, অথচ আমরা কিন্তু পারছি। কেন পারছি? কারণ আমাদের একটা নিজস্ব ইন্টারেস্ট ছিল, আমাদের একটা নিজস্ব কিউরিওসিটি ছিল। অর্থাৎ আমরা মানসিক ভাবে কিন্তু প্রস্তুত ছিলাম। এবার শারীরিক ভাবে প্রস্তুত থাকা মানে কি? ধরে নাও যে কেউ একজন হয়তো তার ইচ্ছা যে আমি ওয়ার্ল্ড এর সব থেকে ভালো অ্যাথলিট হব, বা আমি ওয়ার্ল্ড এর সব থেকে ভালো রানার হব। এবার যদি সে ভাবে যে আমি ওয়ার্ল্ডের সব থেকে বড় রানার হব, তো সে মানসিক ভাবে হয়তো প্রস্তুত যে না আমি রান করব রোজ কিছু। কিন্তু সে হয়তো তার নিজস্ব ডায়েট ফলো করছে না, সে হয়তো সঠিক সময়ে ঘুমোচ্ছে না, সঠিকভাবে রেস্ট নিচ্ছে না, বা সঠিক সময় মাঠে পৌঁছে অনুশীলন করছে না। তো সেটাকে তো আমি শারীরিকভাবে প্রস্তুত বলতে পারি না, তাই না? যে অনেক কিছু জিনিস রয়েছে যেটাতে আমাদেরকে শিখতে গেলে মানসিক এবং শারীরিক দুই রকম ভাবেই কিন্তু প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আমাকে নিজে রাজি থাকতে হবে। যেমন ধরে নাও আমি ধরো তোমাদেরকে একটা অঙ্ক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তোমাদের মানসিক ভাবে তোমরা কি বলছো যে না আমরা অঙ্ক বুঝবো না। এবার এই অবস্থায় তোমরা একটা জিনিস বলে দেখাও যে তুমি কাউকে বোঝাতে পারবে? কোনো একটা কথা হয়তো তুমি বলেছো তোমার বন্ধুকে, এবং সেই বন্ধু হয়তো সেই কথাটা উল্টো ভাবে বুঝে তোমাকে হয়তো রাগারাগি করছে বা মন খারাপ হয়েছে। এবার তুমি যখন তাকে বোঝাতে যাবে যে না আমি এই জিনিসটা বলিনি, এবার সেই বন্ধুটা যদি বলে যে না আমি এটা শুনবোই না, এবার যদি সে শুনতেই না চায় যে আদৌ আদৌ তুমি কি বলতে চেয়েছো, তাকে কি বোঝানো সম্ভব? কখনোই সম্ভব নয়। শেখার ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা ভাবি যে না কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করব, সেক্ষেত্রে আমরা যা কিছু আছে, যেমন ম্যাথ যদি থাকে ম্যাথ শিখবো, ইংলিশ যদি থাকে ইংলিশ শিখবো, সবকিছু শিখবো। কিন্তু সেই শিখতে গেলে তোমাকে আগে মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে যে না আমি শিখতে চাই। এর ফলে কি হয় যে প্রথম একদিন দুদিন তিন দিন চার দিন বা প্রথম মাস কি হয়, কোনো একটা অচেনা জিনিস তুমি ট্রাই করছো, সেখানে তো বাধা আসবেই, তাই না? তো বাধা এলো মানে যে আমি সেটা পিছিয়ে চলে আসবো তা নয়। তো সেই বাধা এলে যাতে আমরা পিছিয়ে না আসি তার জন্য কি মানসিক ভাবে আমাকে রেডি থাকতে হবে, মানসিক এবং শারীরিক। তার ফলে এইটা বলার অর্থ হচ্ছে এটাই যে তোমরা যখন টিচার হবে এবং তোমরা যখন ক্লাসে যাবে, অটোমেটিক্যালি আমাদের যে টিচারদের যে কথাবার্তা, টিচারদের যে পড়ানোর ধরন, সেই পড়ানোর ধরনে যেন অটোমেটিক্যালি স্টুডেন্টরা কি হয়, রাজি থাকে যে না এটা একবার শিখে দেখি তো, বাবা এটা তো একটু ভালোই লাগছে, এটা একটু আরেকটু শুনে দেখি তো। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অটোমেটিক্যালি ক্রিয়েট করতে হবে। এইগুলোর রিয়েল লাইফে অ্যাপ্লাই আছে বলেই কিন্তু আমাদেরকে এই টপিক গুলো পড়তে হচ্ছে সিডিপির জন্য, ঠিক আছে? তো কোনো কিছু একটা শিখতে গেলে প্রথম কথা কি, আমাকে সেই বিষয়টা সম্পর্কে এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ অভ্যেস করতে হবে, চর্চা করতে হবে। দ্বিতীয় কথা, ওই জিনিসটা যে আমি শিখবো সে শেখার জন্য আমাকে মেন্টালি এবং ফিজিক্যালি অর্থাৎ মানসিকভাবে এবং শারীরিকভাবে আমাকে কি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, আমাকে রাজি থাকতে হবে। এরপর যেটা আসছে থার্ড, সেটাকে বলা হচ্ছে ল অফ ইফেক্ট, অর্থাৎ ফলাফলের নিয়ম। ঠিক আছে? ফলাফলের নিয়ম কি? এই ফলাফলের নিয়ম ধরো, তুমি ধরো একজন টিচার, নিজেকে একজন টিচার ভাবো। তোমার কাছে ধরে নাও যে 20 জন স্টুডেন্ট পড়ছে, ওকে? সবার নিজের নিজের যেটা যেটা সাবজেক্ট সেটা সেটা ভেবে নাও যে আমি ওই সাবজেক্ট, তোমরা ওই সাবজেক্টই পড়াচ্ছ এবং তোমাদের কাছে 20 জন করে স্টুডেন্ট পড়ে। এবার তুমি ভাবলে তোমার একদিন ব্যাচে গেলে একটা টপিক তোমরা পড়ালে কমপ্লিট, এবং তারপরে তোমরা বললে যে এই টপিকটা সম্পর্কে আমি নেক্সট দিন একটা এক্সাম নেব, 50টা কোশ্চেন থাকবে। সেই 50টা কোশ্চেনের মধ্যে যে ফার্স্ট হবে তাকে আমি একদিন রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাব। তাহলে কি হলো, এই যে তুমি বললে যে না টেস্ট নেব, টেস্টের ফলে যে টপার হবে অর্থাৎ যে ফার্স্ট হবে তাকে আমি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবো, অর্থাৎ তুমি তাকে একটা রিওয়ার্ড বা পুরস্কারের কথা বললে।
এর ফলে অটোমেটিক্যালি যে কাজটা সম্পর্কে আমাদের ইন্টারেস্ট কম থাকে, সেই ইন্টারেস্টটা কি হয়, অটোমেটিক্যালি বেড়ে যায়। তোমাদের যে স্টুডেন্টরা ছিল তারা হয়তো আবার পড়াশোনা করতে হবে, টেস্ট হবে, এই নিয়ে হয়তো বোরিং ফিল করছিল বা এই নিয়ে হয়তো বিরক্তি করছিল। যখনই তুমি একটা পুরস্কারের কথা বললে তখনই কিন্তু সেই কাজটা সম্পর্কে, কাজটা কঠিনতা কিন্তু কমলো না, একই থাকলো, অথচ কাজ সম্পর্কে কিন্তু আমাদের আহ একটা ইন্টারেস্ট চলে এলো। এর ফলে থন্ডাইকার তিনি বলেছিলেন যে কোনো একটা কাজের শেষে যদি আমরা সেটা একটা পুরস্কার বা একটা পানিশমেন্ট থাকে, তাহলে কিন্তু আমাদের যে মানসিক অবস্থা সেটা কিন্তু ইনভলভ থাকে। কোনো একটা কাজ করার পর যদি আমরা সেটার একটা অ্যাওয়ার্ড পাই বা পুরস্কার পাই, তাহলে সেটা সম্পর্কে আমাদের একটা পজিটিভ অনুভব থাকে। কোনো একটা কাজ করার পর যদি সেক্ষেত্রে কোনো নেগেটিভ বা শাস্তিমূলক জিনিস থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা নেগেটিভ থাকে। যেমন আগে কি করা হতো, স্টুডেন্টদেরকে পড়াশোনা না পারলে মারধর করা হতো। মারধর বলতে কি, শাস্তি দেওয়া হতো, পানিশমেন্ট দেওয়া হতো, বলা হতো হাতে হয়তো দুবার ছুরি দিয়ে মারা হলো। এই যে ছড়ি দিয়ে মারা হলো, এটাও কিন্তু এই ল অফ ইফেক্ট অর্থাৎ ফলাফলের নিয়মের মধ্যেই পড়ছে। একবার যখন একজনকে মারা হলো, তাহলে সে তো ব্যথা পেলো। নেক্সট টাইম সে যদি আবার টিচার যখন আবার বলবে যে পড়া করে আসবি, না করা হলে ধরবো, এই অবস্থায় কি হবে, তার কিন্তু সেই জিনিসটা মনে পড়বে বারবার যে না, আমি তো আগের বার পড়াশোনা করে যাইনি, তার জন্য কিন্তু এই জিনিসটা আমার সাথে হয়েছিল। এই জিনিসটা কি হলো, পানিশমেন্ট ওরিয়েন্টেড অর্থাৎ শাস্তি সংক্রান্ত জিনিসে চলে গেল। আবার যখন তুমি তোমার স্টুডেন্টদেরকে বললে যে যে টপার হবে তাকে রেস্টুরেন্টে নিয়ে যাব, তাহলে কি হলো, এটা রিওয়ার্ডের জিনিসে চলে গেল। তো আমাদের ছোটবেলা থেকে ডে টু ডে লাইফে আমরা যা কিছু শিখেছি, সেটা তুমি যদি ভালো করে ভেবে দেখো, তাহলে সেটা কোনো না কোনো ভাবে হয়তো পুরস্কার সংক্রান্ত বা শাস্তি সংক্রান্ত ভাবেই শিখেছি। কখনো কখনো আমরা বাড়ির কাছে মার খেয়েছি, মায়ের কাছে, বাবার কাছে মার খেয়েছি, কখনো কখনো পুরস্কারও কিন্তু পেয়েছি। এই যে পুরস্কার এবং এই যে পানিশমেন্ট, এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা আস্তে 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 শিখি। শুধুমাত্র তোমাদের এটুকু মাথায় রাখতে হবে যে পুরস্কারের সাহায্যে যদি কোনো আচরণের তোমরা পুনরাবৃত্তি করতে পারো বা কাউকে অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড দেওয়ার মাধ্যমে যদি তোমরা কোনো একটা কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারো, তাহলে সেটা সব থেকে বেশি ভালো হয় রাদার দ্যান পানিশমেন্ট। ঠিক আছে? পানিশমেন্টের সাহায্যে করলে কি হয়, অনেক সময় স্টুডেন্টদের মনে বা শিশুদের মনে একটা নেগেটিভ প্রভাব থেকেই যায়, এবং তার যে আচরণের যে পুনরাবৃত্তি সেটা এতবার বেশি হতে থাকে যে সে তার গন্তব্যস্থল থেকে অনেকটা দূরে চলে যায় এবং সে অটোমেটিক্যালি অ্যান্টি সোশ্যাল হয়ে যায়। এই চান্সটা থেকে যায় বলেই কিন্তু বর্তমানে যে স্কুলের ক্ষেত্রে যে শিশুদেরকে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে এত বেশি রেস্ট্রিকশন চলে এসেছে। ঠিক আছে? কিন্তু আমাদের লার্নিং এর ক্ষেত্রে কিন্তু রিওয়ার্ড এবং পানিশমেন্ট অর্থাৎ পুরস্কার এবং শাস্তি, এই দুটো নিয়মে কিন্তু সমানভাবে প্রযোজ্য। ঠিক আছে? তো প্রাথমিক নিয়ম, থর্নডাইকারের যে প্রাথমিক নিয়ম বা প্রাইমারি ল, সেখানে কিন্তু তিনি তিনটে জিনিস বলেছিলেন। সেই তিনটে জিনিস আমরা কিন্তু এক এক করে আলোচনা করলাম। এবার এই তিনটে জিনিসের মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে সেটা বলো। তারপর আমরা সেকেন্ডারি লজ অর্থাৎ গৌণ নিয়মগুলোতে চলে যাব। হ্যাঁ পীতাম্বর, বলো বলো। বলছি, ধরো কোনো স্টুডেন্টের কোনো ব্যাড হ্যাবিট আছে, তো হুম। সেক্ষেত্রে সেই ব্যাড হ্যাবিটটাকে আমি দূর করার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে তো আমি রিওয়ার্ড তাকে দিয়ে দেবো না, সেক্ষেত্রে তো মানে পানিশমেন্ট মানে রিওয়ার্ড দিয়ে কি তাকে করা যাবে সেই ব্যাড হ্যাঁ, হ্যাবিটটা? এই জিনিসটা একটু আমাদেরকে ক্রিয়েটিভলি ভাবে ভাবতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টের খুব ব্যাড হ্যাবিট আছে, সে হয়তো গালিগালাজ করে, অর্থাৎ মুখের যে ভাষা সেই ভাষার ক্ষেত্রে স্পষ্ট ওয়ার্ড না ইউজ করে বা সভ্য ওয়ার্ড না ইউজ করে সে গালিগালাজ করে। এবার আমি তাকে দুই রকম ভাবে ক্রিয়েটিভলি করতে পারি। প্রথম কথা যেটা আমাদের মাথায় আসে যে সে যদি একটা বাজে শব্দ প্রয়োগ করে, তো তাকে আমরা পানিশমেন্ট করলাম, অটোমেটিক্যালি সে বারবার ওই বাজে শব্দ ইউজ করার জন্য পানিশমেন্ট পেতে 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 সে কি করবে, বাজে ওয়াজটা ছেড়ে দেবে। এটা হচ্ছে নর্মাল বিষয়। দ্বিতীয় কথা আমরা এটা বলতে পারি, যখনই একজন কেউ আহ বাজে ওয়ার্ড ব্যবহার করলো, ঠিক তার সামনে আমরা আর একটা স্টুডেন্টকে কিন্তু পুরস্কার দিতে পারি যে না, এ কিন্তু একটাও বাজে শব্দ ব্যবহার করে না, এরই জন্য একে আমি একটা রিওয়ার্ড দিলাম বা একে একটু ভালোবাসলাম। নেক্সট টাইম আবার তাকে ভালোবাসলাম, অটোমেটিক্যালি
তাহলে সেই যে স্টুডেন্টটা যে হয়তো বাজে কথা বা বাজে শব্দ ব্যবহার করে, সে কিন্তু অটোমেটিক্যালি দেখবে যে বাজে শব্দ ইউজ করলে কিন্তু আমি রিওয়ার্ড পাচ্ছি না, কিন্তু ভালো শব্দ ইউজ করলে রিওয়ার্ড পাচ্ছি। ফলে সেও অটোমেটিক্যালি একটা টাইমে ভালো শব্দগুলো ইউজ করতে চাইবে এবং ব্যাড ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে চাইবে না। ঠিক আছে? ফলে পানিশমেন্টের সাহায্যে করব না রিওয়ার্ডের সাহায্যে করব, সেটা কিন্তু পুরোপুরি একটা ক্রিয়েটিভ ব্যাপারের মধ্যে থাকে। যে আমরা যদি ফাইনালি চাই যে একে রিওয়ার্ডের মাধ্যমেই করব, তাহলে কিন্তু সেটাকে আমরা রিওয়ার্ডে কনভার্ট করতে পারি। বা যদি আমরা চাই যে পানিশমেন্টের সাহায্যেই করব, সেটা কিন্তু আমরা পুরোপুরি পানিশমেন্টের সাহায্যেও কনভার্ট করতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের এক্সামে যদি আসে যে কোনটা কোন নিয়মের মধ্যে পড়ছে, সেটা তোমাকে জেনে রাখতে হবে। অর্থাৎ এটা ল অফ পানিশমেন্ট হলো, এটা ল অফ রিওয়ার্ড হলো, সেটা হলো। কিন্তু যদি কোশ্চেন আসে যে কোনটা করা উচিত, সেই উচিতের জায়গায় যদি কোশ্চেন চলে আসে, মাথায় রাখতে হবে যে সবসময় একটা টিচারকে ল অফ রিওয়ার্ডে যেতে হবে। অর্থাৎ পুরস্কারমূলক নিয়মেই আমাকে কিন্তু হাঁটতে হবে। শাস্তিমূলক নিয়মে আমার হাঁটা উচিত হবে না, উচিত হবে না। ঠিক আছে? উচিত হওয়া একটা জিনিস, আর যেটা হওয়া সেটা আর একটা জিনিস। ওকে? এইটাই তিনি থর্নডাইকার বলেছেন। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তারপর আর কারো কোনো কনফিউশন রয়েছে? ওকে, তাহলে এবার আমরা নেক্সট যে পার্ট, অর্থাৎ আমাদের যে সেকেন্ডারি নিয়ম, সেই নিয়মে যাব। কিন্তু তার আগে তোমাদের এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে এতক্ষণ যা যা আলোচনা করা হলো তার একটা শর্টকাট ট্রিক্স মনে রাখবে। এই জিনিসটা যদি তোমরা পড়ে রাখো, তাহলে মোটামুটি প্রাইমারি লটা তোমাদের মনে থেকে যাবে। ঠিক আছে? এবার আমরা দেখব যে আমাদের যে গৌণ নিয়ম বা সেকেন্ডারি লজ, সেই সেকেন্ডারি লজ এর মধ্যে কি কি আছে। প্রথম কথা হচ্ছে বহু প্রতিক্রিয়া নিয়ম, অর্থাৎ ল অফ মাল্টিপল রেসপন্স। অর্থাৎ যখন কোনো একটা নতুন পরিস্থিতি আসবে, সেখানে কিন্তু আমাদের একটাই যে প্রতিক্রিয়া বা একটাই রিয়াকশন থাকবে সেরকম কিন্তু নয়। সেখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রতিক্রিয়া থাকতে পারে। ঠিক আছে? প্রথম কথা, যেমন অনেকগুলো থাকতে পারে মানে কি, প্রথমে দেখো যে হঠাৎ হয়তো যেমন আমাদের করোনা চলে এসেছিল। সেই করোনার ফলে দেখো এক একজনের রিয়াকশন এক এক রকম ছিল। কেউ হয়তো বেশি ঘাবড়ে গেছিল, কেউ হয়তো ঠিকঠাকই ছিল, কেউ হয়তো আহ মানে এক একজনের রিয়াকশন এক এক রকম ছিল। কিন্তু সেই করোনা সম্পর্কে জানতে জানতে আমাদের টাইম লেগে গেছিল, তাই না? তো ঠিক সেরকমই কোন একটা নতুন প্রবলেম বা কোন একটা নতুন জিনিস যদি আমাদের সামনে হঠাৎ করে চলে আসে, সেই জিনিসটা সম্পর্কে জানতে কিন্তু আমাদের অনেক ধরনের রিয়াকশন থাকে। একই ধরনের যে রিয়াকশন হবে তা নয়। এই যে বহু ধরনের রিয়াকশন থাকছে বা বহু ধরনের রেসপন্স থাকছে, সেই রেসপন্সের একটাই নিয়ম হচ্ছে কি, যে আমরা সেটাকে বিভিন্ন রকম ভাবে ট্রাই করছি। ঠিক আছে? এবং সেই ট্রাই এর মধ্যে যদি ভুল হচ্ছে তো হচ্ছে, কিন্তু আবার সেটাকে নতুন করে ট্রাই করছি। ওকে? এইটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে আংশিক ক্রিয়া নিয়ম, অর্থাৎ ল অফ পার্সিয়াল অ্যাকশন। কিরকম? কোন একটা গোটা বই কাউকে যদি বলা হয় যে না তুমি এটা 1 মাসের মধ্যে মুখস্থ করে নিয়ে চলে আসো, তাহলে তো সেটা মুশকিল, তাই না? এরই জন্য কি করা হয়, প্রথম কথা বলা হয় যে দেখবে আমাদের যে পড়াশোনা বা আমাদের যে শেখা, সেটার একটা সিলেবাস থাকে। সেই সিলেবাসের সাহায্যে কি করি, আমরা সেটাকে ধীরে 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 ছোট ছোট অংশে ভাগ করে নিই এবং সেই ছোট ছোট অংশগুলোকে মুখস্থ করি। তারপর দেখা যায় যে না, গোটা বইটাই শেষ হয়ে যাচ্ছে। তো যে কোনো জিনিস যদি আমাদেরকে শিখতে হয়, সে শিখতে গেলে আমাদেরকে কিন্তু সেটাকে ছোট ছোট অংশে পার্টিশন করে নিতে হবে, অর্থাৎ ভেঙে নিতে হবে। এবং সেই ভেঙে নেওয়াটাকে কি করতে হবে, ছোট ছোট পার্ট গুলোকে আস্তে 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 কভার করার মাধ্যমে মাধ্যমে বড় জিনিস, একটা টোটাল জিনিস কিন্তু আমাদের কভার হয়ে যাবে। এবং সেই ছোট পার্টে যখন আমরা ভাঙবো, তখন মাথায় রাখতে হবে যে একটা পার্টের সাথে আরেকটা পার্ট যাতে কানেক্টেড থাকে। এবং একটা পার্টে আমরা যেটা শিখেছি, আবার যখন সেই নতুন পার্টে যাব, তো আগে যেটা শিখলাম সেই জ্ঞানটা যেন নতুন জায়গায় লাগে। যেমন ধরো ক্লাস প্রাইমারিতে কি করা হয়, দেখবে ম্যাথের বই যেগুলো রয়েছে, সেক্ষেত্রে দেখবে 4টে আমের গাছের ছবি বলা আছে। এবার পাশে দেওয়া আছে যে এখানে কতগুলি আম গাছ রয়েছে। তারপর একটা দেখবে ফাঁকা বক্স থাকে, সেই বক্সের মধ্যে 4 লিখে দিচ্ছে। তো এই যে প্রাইমারির যে 1 এর ক্লাস, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদেরকে জাস্ট একটা নাম্বার গুনতে দেওয়া হচ্ছে। যখন এবার 2 এ উঠে গেল বা নেক্সট ক্লাসে উঠে গেল,
তখন দেখা যাচ্ছে সেখানে কি আছে 4+4। এবার যখন দেখছি যে আমরা যখন গুনছি, গুনে গুনে যখন হলো তখন এবার 4+4, তখন সেটাকেও তো গুনে গুনেই করতে হয়, তাই না? তো গুনে গুনে করার ক্ষেত্রে এই যে যোগের যে কনসেপ্টটা ক্লাস ওয়ানে একজন শিখে নিল, ঠিক সেই কনসেপ্টটাকেই কিন্তু আবার 4+4 যখন সে করতে যাবে তখন কিন্তু অ্যাপ্লাই করছে। এইরকম ভাবে হঠাৎ করে যখন ধীরে 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 ক্লাস বাড়ছে, তখন কিন্তু তার যে ম্যাথ, আমি যদি ম্যাথ সাবজেক্টটা নিয়েই থাকি, তাহলে সেই ম্যাথের যে প্রবলেমের যে ডেপথ, সেই ডেপথটাও কিন্তু আস্তে 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 বাড়ছে। এবং দেখবে প্রত্যেকটা ক্লাসের সাথে তার প্রিভিয়াস ক্লাসের কিন্তু প্রাথমিকভাবে কিছুটা মিল থাকে, এবং তারপরে আবার নতুন কিছু জিনিস আলোচনা করা হয়। তো জিনিসটা কোনো কিছু শিখতে গেলে আমাদেরকে এরকমই হওয়া উচিত। অর্থাৎ যেটা আমরা শিখে আছি, নতুন একটা জিনিস যখন শিখবো, সেই নতুন জিনিসটাই কিন্তু আমাদের যে পূর্ববর্তী যে জ্ঞান, সেই জ্ঞানটা যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই রকম কন্ডিশন আমাদেরকে কিন্তু একটু রাখতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে কোনো কিছু শেখার ক্ষেত্রে। ধরো কোনো একটা জিনিস আমরা শিখতে যাব, সেই ক্ষেত্রে যদি আমাদের অ্যাটিটিউড পজিটিভ থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা সেই জিনিসটা তাড়াতাড়ি শিখতে পারবো এবং ভালোভাবে শিখতে পারবো। পজিটিভ থাকা মানে কি? পজিটিভ মানে হচ্ছে যে নিজের উপর একটা সাময়িক বিশ্বাস, যে না আমি যদি ট্রাই করি তাহলে আমি পারবো, এই যে বিষয়টা। বা একটা জিনিস আমি হয়তো বুঝতে পারলাম না, বা একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়তো ভুল হলো, তার মানে এই নয় যে আমি কিছুই পারবো না। এই যে মনোভাবটা যাতে না রাখা, তাহলে নিজের প্রতি একটা সেলফ আত্মবিশ্বাস বলতে পারো, একটা কনফিডেন্স বলতে পারো, এবং একটা বিশ্বাস যে না আমি যদি চাই তাহলে ট্রাই করলে পারবো, এই যে মনোভাবটা রাখা, এটাকেই বলা হয় পজিটিভ অ্যাটিটিউড। তো পজিটিভ অ্যাটিটিউড যে সমস্ত লার্নাররা রাখে, তারা অটোমেটিক্যালি কোনো একটা জিনিস শিখে ফেলতে পারে। কিন্তু কোনো একটা জিনিস সম্পর্কে যখনই আমাদের নেগেটিভ অ্যাটিটিউড চলে আসছে, তখন সেই জিনিসটা কিন্তু আমাদের কঠিন হয়ে যায়। যেমন অটোমেটিক্যালি আমাদের ইংলিশ, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা সম্পর্কে আমাদের অটোমেটিক্যালি একটা কি নেগেটিভ মনোভাব আছে। এই যে ম্যাথ, এই ম্যাথ সম্পর্কে কি আমাদের একটা নেগেটিভ মনোভাব আছে। আমি বলছি না যে সবার আছে, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর থাকে। এর ফলে কি হয়, যে কোনো একটা ক্লাস করার পরেও কিন্তু আমরা সেটা ঠিকভাবে শিখতে পারি না। কেন পারি না? একটাই কারণ, যে আমাদের যে অ্যাটিটিউডটা ছিল কি নেতিবাচক। নেতিবাচক জায়গায় বাদ দিয়ে আমাদের কি করতে হবে? ইতিবাচক করতে হবে। এবার যখন তুমি স্টুডেন্টদেরকে পড়াবে বা স্টুডেন্টদেরকে যখন তুমি কোনো একটা জিনিস শেখাবে, তো তার মধ্যে যদি কারোর ইতিবাচক নেতিবাচক অ্যাটিটিউড থাকে, অর্থাৎ নেগেটিভ অ্যাটিটিউড থাকে, সেটাকে কনভার্ট করবে কিভাবে? সেটাকে তো আমাকে কনভার্ট করতে হবে না? তো সেটাকে কিভাবে কনভার্ট করবে? কনভার্ট করার উপায় হচ্ছে যে ছোট্ট একটা জিনিস শেখালে সেই ছোট্ট জিনিস থেকে তুমি কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছ। কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছ এবং সেই কোশ্চেনের যে প্যাটার্ন, ধরো 3-4টে কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছ, সেই প্যাটার্নে প্রথম কোশ্চেন সহজ রাখতে হবে, দ্বিতীয় কোশ্চেন একটু ডিফিকাল্ট, তারপরে কোশ্চেন মোস্ট ডিফিকাল্ট। প্রথমটা যখনই তুমি সহজ রাখলে তখন অটোমেটিক্যালি সবাই অ্যাটেন্ড করতে পারছে। যখনই সবাই অ্যাটেন্ড করতে পারছে তখনই কি হবে, যে তার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউডের সংযোগ হবে। কেন হবে? কারণ যে না আমি তো পারছি, এই যে পজিটিভ ভাবটা, এই পজিটিভ ভাবটা তখন কিন্তু লার্নিং এর ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা দেবে। এরই জন্য দেখবে যে যে কোনো এক্সামের ক্ষেত্রে 20 থেকে 30% কোশ্চেন এরকম থাকে যেটা আমরা না পড়লেও কিন্তু অ্যাটেন্ড করতে পারবো। কেন পারবো? এটা দেওয়া হয়, এটা দেওয়া হয় যাতে এক্সাম হলে যে আমাদের স্টুডেন্টদের উপর তো প্রচুর পরিমাণে প্রেসার থাকে না, ফলে এই যে 20 বা 30% কোশ্চেন যে যখন পারছে তখন অটোমেটিক্যালি এক্সাম সম্পর্কে একটা পজিটিভ জিনিস চলে আসে। ঠিক আছে? তো এই যে সেকেন্ডারি লজ, সেই সেকেন্ডারি লজ এর মধ্যেও কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে মনোভাব, অর্থাৎ আমার অ্যাটিটিউড, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে সহযোগী স্থানান্তরের নিয়ম, অর্থাৎ লজ অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। ঠিক আছে? এই যে লজ অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং, এটা কিন্তু আমাদের প্যাভলভের যখন তোমাদের থিওরি করাবো, প্যাভলভের যে ক্লাসিক্যাল কন্ডিশন, প্যাভলভের যে থিওরি সেটাকে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশন। সেই ক্লাসিক্যাল কন্ডিশনের মাধ্যমে কিন্তু তোমরা এটা সব থেকে বেশি বুঝতে পারবে। ঠিক আছে? তো এখন এই যে এটা শুধুমাত্র জেনে রাখো যে ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং বা সহযোগী স্থানান্তরের নিয়ম, এটা কিন্তু গৌণ নিয়মের মধ্যেই পড়ছে, এবং সেটা কার গৌণ নিয়ম পড়ছে? থর্নডাইকারের যে সেকেন্ডারি ল, সেই ল এর মধ্যেই পড়ছে। ওকে? তো দেখো, থর্নডাইকারের প্রাইমারি লজ, সেকেন্ডারি লজ, এগুলো আমরা জানলাম। এরপর
তার যে টোটাল থিওরি, সেই থিওরি গুলো তো জানা গেল, কিন্তু তার থিওরি সম্পর্কে কিন্তু বেশ কিছু জনের ক্রিটিসিজম আছে, তার থিওরি নিয়েও কিন্তু ক্রিটিসিজম আছে। ঠিক আছে, তো তার যে থিওরি নিয়ে কি কি ক্রিটিসিজম আছে সেগুলো একটু দেখে নিন। প্রথম যে ক্রিটিসিজমটা বলা হয় তার থিওরিটাকে নিয়ে, সেই থিওরি ক্রিটিসিজমটা হচ্ছে যে থর্নডাইকার যে শেখার ক্ষেত্রে মুখস্থর উপর অতিরিক্ত একটা গুরুত্ব দিয়ে ফেলে। মুখস্থর উপর গুরুত্ব দেওয়া মানে কি, যে অনুশীলনের উপর অর্থাৎ প্র্যাকটিসের উপর একটু বেশি অতিরিক্ত গুরুত্ব দেওয়া থাকে। এবার দেখা গেছে যে এই যে তত্ত্ব, এই তত্ত্বের সাহায্যে আমরা বেসিক কোনো একটা জিনিস শিখতে পারি, কিন্তু হাই-ফাই কোনো একটা জিনিস কিন্তু করতে পারি না। হাই-ফাই কোনো একটা জিনিস, ধরো আমার ইচ্ছা হচ্ছে যে গিটার শিখতে, তো গিটার শিখতে গেলে তো আমাকে প্রথমত কর্ড গুলো জানতে হবে, কোনটার সাথে কোনটা কে ধরতে হয় সেটা জানতে হবে। তো প্রাথমিকভাবে কিন্তু থর্নডাইকারের যে জিনিস সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পারবো, কিন্তু একটা গিটারের যে মাস্টারি যদি করতে হয় তাহলে শুধুমাত্র প্র্যাকটিসের উপরেও কিন্তু হয় না, তার একটা নিজস্ব উদ্দীপ্ত থাকে, ওটাকে আমরা বলি কি ট্যালেন্ট। অর্থাৎ যখন এ আর রহমান গান বানায় বা তুমি আমি যখন গান করি, দুজনেই তো গান করছি, কিন্তু অটোমেটিক্যালি এ আর রহমানের মধ্যে কিছু তো একটা জিনিস রয়েছে যেটা আমাদের মধ্যে নেই। তো সেই যে জিনিসটার উপর গুরুত্ব কিন্তু থর্নডাইক দেয় না। থর্নডাইক বলে যে যে কেউ যে কোনো একটা জিনিস যদি বারবার বারবার প্র্যাকটিস করে তাহলে কিন্তু সে সেই জিনিসটা সম্পর্কে মাস্টারি আসবে। কথাটা আংশিকভাবে সত্য, যে কোনো জিনিস যদি কেউ হিউজ ভাবে প্র্যাকটিস করে তাহলে সে তো একটা লেভেল অব্দি তো যেতেই পারবে, কিন্তু সেই লেভেলেরও একটা লিমিটেশন আছে। যার ওই জিনিসটা সম্পর্কে ট্যালেন্ট আছে, কারোর হয়তো মিউজিক সম্পর্কে ট্যালেন্ট আছে, কারোর হয়তো অ্যাথলেটিজম নিয়ে ট্যালেন্ট আছে, কারোর হয়তো রাইটিং নিয়ে ট্যালেন্ট আছে। যার যেটাতে ট্যালেন্ট আছে সে যদি সেই জিনিসটা বেশি বেশি করে প্র্যাকটিস করে অটোমেটিক্যালি সে আরো বেশি জায়গায় যেতে পারবে, সেটা শুধুমাত্র প্র্যাকটিসের উপর কিন্তু হবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে জ্ঞানীয় প্রক্রিয়াকে উপেক্ষা করা হয়, অর্থাৎ নতুন কিছু ভাবা বা আধুনিক ভাবে যেভাবে নতুন ভাবে ট্রাই করা, সেই যে জিনিসগুলো, অর্থাৎ কোনো লোয়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু আমি থর্নডাইকারের যে সেই ল গুলোকে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়, কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে যেখানে আমাকে উচ্চতর কোনো একটা চিন্তা নিয়ে ভাবতে হবে বা কোনো বিমূর্ত ভাবনা নিয়ে ভাবতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে থর্নডাইকারের যে তত্ত্ব সেটা কিন্তু অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে সক্রিয় অংশগ্রহণের কিন্তু অভাব দেখা যায় এই থর্নডাইকারের থিওরিতে। অর্থাৎ একটা লার্নিং বাই ডুইং, অর্থাৎ নিজে ইনভলভ থাকার মাধ্যমে শেখা, সেই জিনিসটা কিন্তু আহ থর্নডাইকারের যে থিওরি সেই থিওরিতে কিন্তু খুব কম থাকে। ওকে, এর ফলে একটা জিনিস সব থেকে বেশি পরিমাণে আসে, যে অভ্যন্তরীণ যে প্রেরণা অর্থাৎ ভেতর থেকে যে প্রেরণা, সেই প্রেরণাটা কিন্তু থর্নডাইকারের থিওরিতে কম আসে। অর্থাৎ আমি কাউকে যদি, এই যে একটু আগে বলছিলে যে বকাবকি করা কি অল টাইম ঠিক, অর্থাৎ আমি কাউকে বকাবকি করে বা তাকে রিওয়ার্ড দিয়ে যদি তাকে একই কাজ বারবার বারবার করাই, তাহলে আলটিমেটলি সে নিজে কি করতে চায় সেই জিনিসটা অনেক সময় আমরা বুঝতে পারি না। ঠিক আছে, তো এরই জন্য সক্রিয় অংশগ্রহণের অভাব কিন্তু থর্নডাইকারের থিওরিতে আছে। এই তিনটে সমালোচনা তোমরা জাস্ট মাথায় রাখবে, যে এই থর্নডাইকারের থিওরি নিয়ে এই তিনটে পয়েন্ট আছে, এই তিনটে পয়েন্টের মধ্যে যদি সমালোচনা থেকে কোশ্চেন আসে এই তিনটে পয়েন্ট থেকেই আসবে, আর এক্সট্রা কিছু আসবে না। ঠিক আছে, এবার বলো যে তোমাদের কারোর কোনো কনফিউশন আছে কিনা আমরা যতটুকু পড়লাম সেই সম্পর্কে। কারোর কোনো কনফিউশন রয়েছে? যেটা আংশিক এর সেটা যে ওই আংশিক প্রক্রিয়াটা আরেকবার বলেন। আংশিক প্রক্রিয়া, তাই তো? আংশিক প্রক্রিয়া হচ্ছে যে নতুন কোন একটা সম্পূর্ণ একটা জিনিস আছে, সেই জিনিসটাকে ছোট 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 স্টেপে ভাগ করে নেব, এবং এমন ভাবে ভাগ করব, ধরো একটা বড় জিনিস, এই ছবিটা দেখো, এই ছবিটা ধরো একটা টোটাল সিলেবাস। ঠিক আছে, ধরো ছবির মাধ্যমে বলছি না, ধরো তুমি একজনকে যোগ শেখাবে। ঠিক আছে, যোগ শেখাবে। এবার তুমি যোগ শেখানোর ক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারো, প্রথমে একদম বাচ্চা অবস্থায় যদি কেউ থাকে তাকে যদি তুমি যোগ শেখাও, তো তুমি ধরো এরকম ভাবে 4টে গোল আঁকলে, এবার তুমি তাকে বললে যে কটা গোল হলো, সে বললো যে না আমার তো 4টে গোল হলো। এরপর তুমি আরো বললে কি, যে আরো তুমি 2টো গোল অ্যাড করলে, দিয়ে বললো যে এবার কত গোল হলো, এবার হচ্ছে 2।
দিয়ে তারপরে বললে যে না তাহলে টোটাল কত করে হলো, তাহলে টোটাল দেখা যাচ্ছে এখানে 6টা থাকছে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখো যে আমি এখানে ওকে কি শেখালাম, একে আলটিমেটলি আমি শেখালাম 4-এর সাথে যদি 2 যোগ করা হয় তাহলে কত হয়, 6 হয়, সেটা আমি শেখালাম। তো অটোমেটিক্যালি ও যখন নেক্সট স্টেপে যাবে তখন দেখবে 4 প্লাস 2, অটোমেটিক্যালি সে হাত গুনে হোক বা কিছু করে হোক 6 লিখে দিচ্ছে, কিন্তু যখন সে প্রাইমারি ভাবে শুরু করছে তখন কিন্তু সে পারছে না। তাহলে এই যে আমি যোগের যে নিয়ম, সেই যোগের নিয়ম শেখাতে গিয়ে তাকে কি করলাম, স্টেপ বাই স্টেপ ভেঙে দিলাম, এবং প্রত্যেকটা স্টেপ যখন সে মাস্টারি করছে আলটিমেটলি আমার যেটা নিয়ম যে তাকে যোগ শেখানো, সেটা কিন্তু সে অটোমেটিক্যালি শিখে যাচ্ছে। তো যে কোনো জিনিস, বড় জিনিস, সেটাকে যদি শিখতে হয় তাহলে কি করতে হবে, যে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে, এবং এমন ভাগে ভাগ করতে হবে যে একটা ভাগ শিখলাম, তারপরে যখন আমি নেক্সট ভাগে শিখতে যাব তখন ওইখানে নতুন জিনিস তো কিছু থাকবেই, তার সাথে সাথে পূর্বে যেটা শিখেছি সেইটারও যেন কিছুটা অ্যাপ্লাই হয়। যেমন ধরো আমরা সবাই সাইকেল চালাতে শিখি, ঠিক আছে, জানি ধরো সবাই। এবার যখন আমরা ফার্স্ট টাইম স্কুটি চালাতে যাব বা ফার্স্ট টাইম বাইক চালাতে যাব, তখন বাইক বা স্কুটিতে তো নতুন ফিচার্স কিছু থাকবে যেটা সাইকেলে নেই, কিন্তু একই সাথে একটা দু চাকার জিনিসকে কিভাবে স্টেবল করতে হয় সেইটা তো আমরা সাইকেল থেকেই শিখে আছি। সেই জিনিসটা কিন্তু আমার যখনই বাইক বা স্কুটি চালাতে যাব তখন অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটাকেই বলা হয় যে একটা বড় জিনিস সেটাকে ছোট ছোট ভাগ করে নিলাম এবং প্রত্যেকটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাচ্ছি, এবং যখন নতুন একটা স্টেপে যাচ্ছি তখন আগের স্টেপে যে জিনিসটা শিখেছি সেটা যেন অ্যাপ্লাই করা যায়। ফলে আগের যে জ্ঞান এবং নতুন যে জ্ঞান সেই দুটো জিনিস মিলে গিয়ে কি হবে, আমাদের পূর্ণ জ্ঞান অর্থাৎ সম্পূর্ণ বা কমপ্লিট নলেজ তৈরি হবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, আর কারোর কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে তোমরা বলতে পারো। বহু প্রতিক্রিয়ার নিয়মটা একটু বুঝি। বহু প্রতিক্রিয়ার নিয়ম হচ্ছে যে কোনো একটা জিনিসকে আমরা ছোট ছোট ভাগে ভাগ যখন করব, তার আগে কি একটা জিনিস নতুন হয়তো অচেনা জিনিস চলে এসেছে, সেই জিনিসটাকে আমরা প্রতিক্রিয়া তো এক একজনের এক এক রকম হবে, তাই না? হঠাৎ করে ধর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হতে লাগলো, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ওই জিনিসটার সম্পর্কে কোপ আপ করবো বা সেই জিনিসটা অ্যাডজাস্ট করব, তার জন্য দেখবে এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া থাকে। বা ক্লাসের মধ্যেও যদি একটা হঠাৎ করে একটা কঠিন অঙ্ক চলে আসছে, তো আমাদের প্রত্যেকের কিন্তু আমাদের যে রিয়াকশন, সেই রিয়াকশন কিন্তু সমান থাকে না। কেউ হয়তো বেশি ঘাবড়ে যায়, কেউ কেউ হয়তো একটু স্থির থাকে, কেউ কেউ হয়তো একটু ঘাবড়ে যায় কিন্তু একটু কম ঘাবড়ে যায়। তো এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে নতুন কোনো প্রবলেম যখন আসবে সেই প্রবলেমটা সম্পর্কে আমাদের অনেক ধরনের রেসপন্স থাকতে পারে। ঠিক আছে, এইটাকেই বলা হয় বহু প্রতিক্রিয়ার নিয়ম, অর্থাৎ কোনো একটা সেম জিনিসের উপর আমাদের একাধিক প্রতিক্রিয়া থাকবে, যতক্ষণ না সেই জিনিসটাকে আমরা সঠিকভাবে শিখতে পারবো ততক্ষণ অবধি অনেক ধরনের প্রতিক্রিয়া থাকবে। যেমন আগের যে এক্সপেরিমেন্ট গুলো আমরা করিয়েছিলাম সেই এক্সপেরিমেন্টে দেখেছিলাম যে একটা ক্ষুধার্ত বিড়ালকে যখন আমরা বাক্সের মধ্যে ভরে দিলাম এবং সেই বাক্সটা বন্ধ করার একটাই খোলার উপায় হচ্ছে সুতোটা ধরে টানা, কিন্তু বিড়াল কি প্রথমেই সুতো ধরে টেনে দিয়েছিল? প্রথমে কিন্তু টানেনি, সে কিন্তু অনেক ধরনের ট্রাই মেরেছিল। তো একটা জিনিসকে সলভ করতে গিয়ে বা একটা জিনিসকে শিখতে গিয়ে আমরা টোটাল যত রকম ট্রাই করি সেই সমস্ত রকম ট্রাই গুলোকে বলা হয় প্রতিক্রিয়া। তো এই জন্য একটা জিনিস শিখতে গেলে তো একটা ট্রাই করেই তো আমরা কোনো কিছু শিখতে পারি না, অনেকবার ট্রাই করতে হয়, তার জন্য এটাকে বলা হয় বহু প্রতিক্রিয়ার নিয়ম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার বাকি আর কারো কোনো কোশ্চেন রয়েছে? যদি আর কারো কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের মধ্যে কারোর কোনো কোশ্চেন নেই। এবার আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কে বলতে পারে দেখি। থর্নডাইকারের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেসপন্স মানে হচ্ছে প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে স্টিমুলাস যার বাংলা অর্থ হচ্ছে উদ্দীপক। তো থর্নডাইকারের যে এক্সপেরিমেন্ট হয়েছিল সেই এক্সপেরিমেন্টে উদ্দীপক হিসেবে কি কাজ করেছিল? মাছ স্যার। একদম, মাছ। মাছ। উদ্দীপক হিসেবে কিন্তু মাছ কাজ করেছিল।
তো এই রকমই তোমাদের হয়তো যদি কোশ্চেন কঠিন করে তখন কি হয়, কোন একটা হয়তো সিনারিও তোমাদের সামনে দিয়ে দেবে, ঠিক আছে? সেই সিনারিও দিয়ে দিল, তো তারপর সেখান থেকে কিভাবে বেরিয়ে এলো সেটাও হয়তো গল্প আকারে দিয়ে দিল, তো তারপরে বললো যে এটা কোন তত্ত্ব অনুযায়ী হলো, এটা একটা হতে পারে। বা এই তত্ত্ব অনুযায়ী উদ্দীপক কোনটা হলো সেটা হতে পারে, বা এই তত্ত্ব অনুযায়ী রেসপন্স কোনটা হলো সেটাও হতে পারে। যেমন তোমাদেরকে একটাই এখনই একদম রিয়েল লাইফের একটা জিনিস বলছি। ধরো তুমি একদিন মাঠে খেলতে গেলে, খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে? ধরো তুমি একদিন মাঠে খেলতে গেলে, খেলতে যাওয়ার পর হঠাৎ করে খেলার ঠিক মাঝখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে শুরু করলো। এবার বৃষ্টি হতে শুরু করার ফলে কি হলো যে তোমরা যে কোনো একটা গাছের তলায় এলে। সেই গাছের তলাতে যখনই এলে প্রথমের দিকে বৃষ্টি পড়ছিল না, তার পরবর্তীকালে বৃষ্টি আবার আরো জোরে পড়তে শুরু করলো, এবং এতটা জোরে পড়তে শুরু করলো যে গাছের পাতার ভেতর দিয়েও কিন্তু বৃষ্টির জল এসে পড়তে থাকলো, এবং তোমরা কিন্তু ধীরে 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 ভিজে যেতে থাকছো। এর ফলে তোমরা ডিসিশন নিলে যে না, এরকম ভাবে তো বৃষ্টি পড়তে থাকছে, তো আমি যদি এখানে থেকে যাই তাহলে ভিজতেই হবে। এর ফলে কি করলে তোমরা, যে ভিজতেই যখন হবে তখন ভিজতে ভিজতেই বাড়ি চলে আসো, যেহেতু বৃষ্টি ছাড়ার কোনো নাম নিচ্ছে না। এই একটা ঘটনা ধরো তোমাদেরকে দেওয়া হলো। এই জায়গায় যদি তোমাদেরকে বলা হয় যে এখানে উদ্দীপকটা কি আর এখানে প্রতিক্রিয়াটা কি, তাহলে কি হবে? কে বলতে পারে? কন্টিনিউয়াস বৃষ্টি, ওটাই উদ্দীপক। আর বাড়িতে চলে যেটা প্রতিক্রিয়া। একদম একদম ঠিক। এই যে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে এবং তুমি যে বারবার ভিজে যাচ্ছ, এইটা হচ্ছে উদ্দীপক। এটা তোমাকে স্টিমুলাস করছে। স্টিমুলেট করা মানে উদ্দীপনা দেওয়া, তাই না? কিসের উদ্দীপনা দিচ্ছে? তোমাকে একটা ডিসিশন নিতে বা কোনো একটা কিছু শিখতে। কি শিখলে তুমি এখানে, যে না বৃষ্টি তো পড়তেই থাকবে, গাছের তলাতেও যদি আমি দাঁড়িয়ে থাকি তাও ভিজবো, আর বাড়িও যদি যেতে থাকি তাও ভিজবো, তাহলে আমার বাড়ি চলে যাওয়াটাই বেশি সেফ। তো এই যে বাড়ি চলে যাওয়ার যে চলে গেলে বা চলে যাওয়ার যে ডিসিশনটা নিলে, সেইটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া, ঠিক আছে? তো এই যে থিওরি তোমাদেরকে বললাম, এই থিওরি থেকে হুবহু কোশ্চেন যদি আসে, আমি যে স্ক্রিনের মধ্যে তোমাদেরকে যা যা টপিক বলেছি একদম মাথায় রাখবে যে হুবহু তাই থেকেই আসবে, এর বাইরে কোনো কিছু করার দরকার নেই। কিন্তু অনেক সময় কি হয় যে পরীক্ষা একটু কঠিন হয়ে যায়। কঠিন হয় কিভাবে? এই যে বোধমূলক কোশ্চেন যদি দিয়ে দেয় তখন। তো এই বোধমূলক কোশ্চেনের জন্য কিন্তু একটু কনসেপচুয়ালি ভাবে জিনিসগুলো দেখবে, ঠিক আছে? এবার দেখি যে আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেন সম্পর্কে কে বলতে পারে। প্রথম কোশ্চেন হচ্ছে যে শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? প্রথম ইএল অপশন কি? থার্নডাইক। ইএল একদম, থার্নডাইক। E.L. থর্নডাইক, ঠিক আছে? মাথায় রাখবে যে ইনি হচ্ছেন এডুকেশনাল সাইকোলজিস্টের জনক, অর্থাৎ ফাদার অফ এডুকেশনাল সাইকোলজিস্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, নেক্সট কোশ্চেন কি বলছে? ট্রায়াল অ্যান্ড এরর, এই যে শেখার যে তত্ত্ব, সেই তত্ত্বর প্রবর্তক কে করেন? ইএল থার্নডাইক। থর্নডাইক। ইএল থার্নডাইক। ইএল একদম, থার্নডাইক। E.L. থর্নডাইক। এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবার এই জিনিসটাই কিন্তু আর এক রকম ভাবে দিয়ে দিতে পারে। বললো ধরো যে এই যে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, এই মেথডের আর একটা নাম বলো, ঠিক আছে? যে চারটা অপশন দিয়ে দিল, তো মাথায় রাখবে আহ এস আর মেথডও বলা হয়। এস আর মেথড মানে, এস মানে হচ্ছে স্টিমুলাস, আর মানে হচ্ছে রেসপন্স। এটা একটা নাম, উদ্দীপনা। আর নাম কি হয়? আর একটা নাম কি বলা যেতে পারে? মানে সংযোগবাদ প্রত্যয় ও ভুলের তত্ত্ব। মাধ্যমে শিখন। একদম একদম, প্রচেষ্টা। সংযোগবাদ তত্ত্ব, ঠিক আছে? আর একটা, আর একটা কি একটা বললে, কিসের কানেকশনিজম মাধ্যমে? প্রচেষ্টা কানেকশনিজম ও ভুলের মাধ্যমে শিখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হবে, দেওয়াই আছে। ঠিক আছে? হুম। তো আর একটা থিওরি অফ কানেকশনিজমও তো বলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সংযোগবাদের তত্ত্ব। বাংলায় বললে সংযোগবাদের তত্ত্ব, ইংরেজিতে বলা হচ্ছে থিওরি অফ কানেকশনিজম। কানেকশনিজম। এবং এটা বর্তমানে যে নিউরো সায়েন্স আছে, নিউরো সায়েন্সের অর্থাৎ বিভিন্ন এক্সপেরিমেন্টে এটা দেখা গেছে যে যে সমস্ত মানুষজন সারা লাইফ ধরে কিছু না কিছু নতুন জিনিস শেখার চেষ্টা করে থাকে, তাদের কিন্তু ব্রেন সব থেকে বেশি পাওয়ারফুল থাকে, তারা কিন্তু সব থেকে বেশি জিনিস মনে রাখতে পারে, এবং তাদের যে ব্রেনের যে নিউরনের সংখ্যা, সেই নিউরনের সংখ্যাও কিন্তু বাড়তে থাকে। মানে দেখা যায় নর্মালি যে মানুষের যত বয়স হয় তত তার স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে।
কিন্তু যদি যে নতুন সারা লাইফে নতুন কিছু একটা জিনিস অলওয়েজ শিখতে থাকে তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। ঠিক আছে? তারপর আমাদের যে এইটার তিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি ওই ট্রায়াল আর এরর এইটার অপশন মানে অপোজিট হিসাবে থিওরি অফ কানেকশনিজমের যদি এইটাও তো দিতে পারে, তাহলে হ্যাঁ তখন হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, একটা ইয়ে দিতে থন্ডাই পারে। দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ইয়েল বলছি। থন্ডাইটারই হবে, কিন্তু দুটো একসাথে দেবে না। ঠিক আছে? আর হ্যাঁ যদি দেয় হ্যাঁ। তাহলে যে কোনো একটা টিক মেরে দেবে, কারণ কোশ্চেনের অপশন ভুল আছে, ওটা অটোমেটিক্যালি সবাই নাম্বার পেয়ে যাবে। হুম, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপর ৩ নম্বর কোশ্চেন রয়েছে যেটা, সেটা হচ্ছে যে কোন নিয়ম অনুযায়ী পুরস্কার ও শাস্তি শেখার বন্ধনকে শক্তিশালী বা দুর্বল করে? কি উত্তর হবে স্যার? কোনটা বলো? একটা হচ্ছে ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ ইফেক্ট আর ল অফ পার্সিয়াল অ্যাকশন। ল ল অফ ইফেক্ট হবে, ফল লাভের একদম, সূত্র যেটা। ল ফলাফলের ল জন্য সূত্র। ফল লাভের ল সূত্র। হ্যাঁ, অর্থাৎ ল অফ পুরস্কার দিলাম, ইফেক্ট। হ্যাঁ তাহলে কারো একটা মনে একটু আরো ভালো ইয়ে হলো যে না আমি এটা আরেকবার ট্রাই করবো, তাহলে আবার পুরস্কার পাবো, আবার ট্রাই করবো। কাউকে হয়তো শাস্তি দিলাম, তাহলে তার মনে একটা ভয়ের সঞ্চার হলো যে না এটা করলে তো আবার শাস্তি পাবো, তাহলে এটা করা যাবে না। এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে ল অফ ইফেক্টের মধ্যে পড়ছে। এবার আমাকে বলো যে ল অফ ইফেক্ট কোথায় পড়ছে, প্রাইমারির মধ্যে পড়ছে না সেকেন্ডারির মধ্যে পড়ছে? প্রাইমারির মধ্যে পড়ছে, প্রাইমারির মধ্যে পড়বে। একদম। মানে ল মুখ্য অফ যেটা। ইফেক্ট। হ্যাঁ হ্যাঁ, ল অফ ইফেক্ট কিন্তু সূত্রের আমাদের মধ্যে। মুখ্যর প্রাইমারির মধ্যে মধ্যেই পড়ছে। পড়ছে। ঠিক আছে? ল অফ ইফেক্ট হচ্ছে প্রাইমারির মধ্যেই পড়ছে। এবার আমাকে এই যে এক একটা পয়েন্ট এক একজন যে যে পারবে সে ব্যাখ্যা করে দাও যে ল অফ রেডিনেস এটা বলতে কি বুঝলে এতক্ষণ ক্লাসে, সেটা একজন বলবে, যে কেউ একজন বলবে। একজন ল অফ। শিক্ষার্থী কোনো পরিস্থিতিতে তার পরিস্থিতি বা প্রস্তুতি মানসিক থাকা পরিস্থিতি এটা, প্রয়োজন মানে মানসিক তাকে প্রস্তুতি কোনো কিছু শুরু সব করার আগে। রেডিনেস। হ্যাঁ হ্যাঁ মানসিক হ্যাঁ, ঠিক। যে কোনো একটা শিখতে গেলে আমাকে মানসিক ভাবে প্রস্তুতি রাজি থাকা। থাকতে হবে যে না এটা আমি শিখতে চাই। ঠিক আছে? এটা যদি কেউ না থাকে তাহলে কাউকে শেখানো সম্ভবই না। ঠিক আছে? যেমন দেখবে মুরগি আগে না ডিম আগে, এবার এই নিয়ে যে তর্ক, এই তর্ক ধরে চলতেই থাকবে। বলে কি আমরা কেউই মানসিক ভাবে রাজি নয় যে আমার এটা উত্তরটা দরকার। ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে ল অফ রেডিনেস। কোনো কিছু শিখতে গেলে আমাকে মানসিক ভাবে রাজি থাকতে হবে বা প্রস্তুত থাকতে হবে। এবার বলো ল অফ রেডিনেস এটা প্রাইমারির মধ্যে আসছে না সেকেন্ডারির মধ্যে আসছে? প্রাইমারির মধ্যে। প্রাইমারির মধ্যে। গুড, প্রাইমারির মধ্যে। এবার বলো ল অফ এক্সারসাইজ বলতে তোমরা কি বুঝছো? ল অফ যে কেউ এক্সারসাইজ একজন বলতে বলো। বোঝায় যে কোনো কোনো একটি কিছুকে যত বিষয়কে আমি অনুশীলন করবো বারবার সে অনুশীলন বিষয়ে তত করবো, দক্ষ হব। আমাদের মনে হতে থাকে বা একদম একদম। মানে আমরা ব্যক্তিকে যত প্র্যাকটিস বিষয়টা করবে দীর্ঘ সেই দিন জিনিসটা যদি আরো অনুশীলন পারফেক্ট না হবে, করি সেটাই হচ্ছে তাহলে সেটা অনুশীলনের আস্তে আস্তে আমরা ভুলে যেতে থাকি এবং বিরক্তির মধ্যে পড়ি। আচ্ছা, তো ঠিক আছে, আমি যাদেরকে বলছি তারা একবার বলো তো। আহ কে বলবে? তারক। তারক বলো তো এই টপিকটা সম্পর্কে যে কি বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ল অফ এক্সারসাইজ বলতে তুমি কি বুঝতে পেরেছো তোমার ভাষায় বলো। ঠিক আছে? আহ, কোনো একটি কাজ যখন আমরা নতুন কিছু শুরু করি তখন অনেক হয়তো বাধা চলে আসে, কিন্তু সেই বাধাগুলোকে কোনো রেওয়ার্ড বা আহ, কোনো পূর্ব অনুশীলনের মাধ্যমে সেগুলোকে আমরা ঠিক করতে পারি। হ্যাঁ, কি বলেছো, কিন্তু অনেক কিছু মিক্স করে দিয়েছো। ঠিক আছে? এক্সারসাইজ যেমন দেখবে আমাদের যে কোনো থাকতো না, অনুশীলন দেওয়া থাকতো। তো এক্সারসাইজ কথা থেকে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো একটা কাজ যতবার আমি চর্চা করবো, যতবার প্র্যাকটিস করব বা যতবার এক্সারসাইজ করব, সেই কাজটা সম্পর্কে আমার এক্সপার্টিস তত বেশি বাড়বে। ঠিক আছে? তো এটা হচ্ছে ল অফ এক্সারসাইজ, যত বেশি অনুশীলন করব তত বেশি জিনিসটা সম্পর্কে শিখবো। ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। ওকে, তো আশা করি তোমরা বাকি সবাই আহ, যারা ক্লাস অ্যাটেন্ড করেছো আজকে তারা সবাই বুঝতে পেরেছো যে থর্নডাইকারের যে থিওরি সেটা কি। এই থিওরি সম্পর্কে পরীক্ষায় যা যা কোশ্চেন আসে সেই কোশ্চেন গুলো আমি পরপর পরপর একটা অনলাইনার হিসেবে তোমাদেরকে দিয়ে দিয়েছি। পুরো যখন পিডিএফটা তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো তখন তো পুরো পিডিএফটা দেখবে যে কি কি ক্লাস হলো না হলো, এবং মাথায় রাখবে যে লাস্টে যে এক লাইনে গুরুত্বপূর্ণ তথ্য যেটা দিয়েছি সেই জিনিসটা একটু বেশি বেশি করে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে
মনে হয় না যে এটা থেকে আর আলাদা কিছু আসবে। ওকে, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে অনেকে মেসেজ করেছিলে গ্রুপ থেকে যে বাংলা বা ইংলিশে এগুলো তোমরা পড়তে চাইছো। তো আমাদের আগামী আগস্ট মাস থেকে আহ আচ্ছা, কেউ একজন মিউট করো। তো আগামী আগস্ট মাস থেকে আমাদের এখানে বাকি যে টেটের জন্য আপার প্রাইমারি হোক বা প্রাইমারি হোক, তার জন্য যে বাংলা, ইংরেজি, ইভিএস, ম্যাথ এগুলোর ক্লাসও শুরু হচ্ছে। এবং সেই সমস্ত ক্লাসের যে তোমাদের ডেমো ক্লাস, অর্থাৎ ক্লাস তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি পারছো না, তার জন্য আমাদের এই যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু লিংক পাঠানো হবে। ঠিক আছে? আমাদের সিডিপি ক্লাস যেমন চলছিল যে প্রত্যেক বুধবার বুধবার এবং আহ সন্ধে রাত্রি 9টা থেকে যেভাবে সিডিপি ক্লাস হচ্ছিল সেটা তো হতেই থাকবে। কিন্তু যারা আরো নিজের প্রস্তুতিটাকে বেটার করতে চাও, অর্থাৎ বাংলা, ইংরেজি, ম্যাথ বা ইভিএস এগুলো করতে চাও, একই সাথে যে জিকে যে আমাদের যদি আপার প্রাইমারির কথা ভাবি, তাহলে যে এসএসটি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো যদি প্রিপারেশন নিতে চাও, অনেকে আমাকে করেছে, তোমাদের মধ্যে থেকে যদি কেউ চাও তাহলে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের যে স্যাররা আসবেন সেই স্যাররা কিন্তু তোমাদের এই গ্রুপের মধ্যে যে ক্লাস হবে সেই ডেমো ক্লাসগুলো এখানেই দেওয়া হবে। ঠিক আছে? আর যাদের শুধুমাত্র সিডিপির দরকার তারা শুধুমাত্র আমাদের এই যে গ্রুপে তোমরা অলরেডি আছো সেই গ্রুপেই থাকবে। ওকে, এটাই তোমাদের বলার ছিল। বাকি আজকের ক্লাস তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই তো? কারো কোনো কনফিউশন এখনো পর্যন্ত নেই? যদি কিছু থাকে তাহলে তোমরা বলতে পারো।